হাই স্টুডেন্টস, এখন আমরা একাদশ শ্রেণীর রসায়ন থেকে তৃতীয় অধ্যায় পর্যায় সারণী ও বিভিন্ন পর্যায়বৃত্ত ধর্মের অন্তর্গত তড়িৎ ঋণাত্মকতা বিষয়ে আলোচনা করব। আলোচনা শুরুতে বলে রাখি, তড়িৎ ঋণাত্মকতা হলো একটি মৌলের ধর্ম, তবে মৌলটাকে অবশ্যই অন্য কোনো মৌলের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকতে হবে। অন্য কোনো মৌলের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় আমরা জানি একটা সমযোজী বন্ধন দুটো মৌলের থেকে এক বা একাধিক ইলেকট্রন জোড়ের মাধ্যমে গঠিত হয়। সমযোজী এক বন্ধনের ক্ষেত্রে দুটি মৌলির একটি একটি করে ইলেকট্রন নিয়ে জোড়বদ্ধ হয়ে এই বন্ধনটা গঠন করে। তো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় এই বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটাই হচ্ছে অ্যাকচুয়ালি তড়িৎ ঋণাত্মকতা। তো এই তড়িৎ ঋণাত্মকতা মূলত কয়েকটি বিষয়ের উপরে নির্ভর করে। প্রথম বিষয়টি হচ্ছে মৌলের পরমাণু ক্রমাঙ্ক তথা মৌলের পরমাণু নিউক্লিয়াসের মোট পজিটিভ চার্জ। কোনো মৌলে নিউক্লিয়াসের ভেতরের পজিটিভ চার্জ যত বেশি হবে, তার মানে মৌলের পরমাণু ক্রমাঙ্কও তত বেশি হবে। তার মানে সেই মৌলটা অপর কোনো মৌলের ইলেকট্রনকে নিজের দিকে বেশি করে আকর্ষণ করতে পারবে, তার মানে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। সেকেন্ড সেটা হচ্ছে পরমাণুর আয়তন তথা পারমাণবিক ব্যাসার্ধ। এই পরমাণুর আয়তন যত বেশি হয়ে যাবে তত নিউক্লিয়াসের অপর মৌলের ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা কমে যাবে। মনে করছি এটা একটা আমার তড়িৎ ঋণাত্মক মৌল, এখানে একটা মৌল আছে, তার এই ধরি হাইড্রোজেন, তার ইলেকট্রনটাকে আকর্ষণ করতে হবে। এখন এটা যদি ছোট অবস্থায় থাকে তাহলে নিউক্লিয়াসের থেকে এই ইলেকট্রনের দূরত্ব যা দাঁড়াবে, এর আকার যদি বড় হয়ে যায় তাহলে নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের দূরত্ব তুলনামূলকভাবে বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা কমে যাবে। থার্ড সেটা দ্বিতীয়টার মতন একই রকম, পরমাণুর কক্ষ সংখ্যা। কোনো পরমাণুর যদি একটি মাত্র কক্ষ থাকে সেক্ষেত্রে নিউক্লিয়াসের সাথে বাইরের দিকে যে ইলেকট্রনটা আকর্ষণ করার কথা তার দূরত্ব কম হবে। কক্ষ সংখ্যা যত বাড়তে থাকবে এই ইলেকট্রনের দূরত্বও তত বেড়ে যাবে। ফোর্থ সেটা হচ্ছে পরমাণুর জারণ অবস্থা। পরমাণু যত বেশি ধনাত্মক জারণ অবস্থায় থাকবে, তার মানে তার মধ্যে নিউক্লিয়াসের চার্জ তথা পজিটিভ পাওয়ার তত বেশি হবে, আর পজিটিভ পাওয়ার যত বেশি হবে সেটা ইলেকট্রনকে অর্থাৎ নেগেটিভ পাওয়ারকে বেশি করে নিজের দিকে আকর্ষণ করতে পারবে, তার মানে ইলেকট্রন ঋণাত্মকতা বেড়ে যাবে। ফিফথ হচ্ছে পরমাণুর ইলেকট্রন আসক্তি। নামের মধ্যেই বোঝা যাচ্ছে, আর এর আগের পার্টে আমরা আলোচনা করেছি, যে পরমাণুর ইলেকট্রন আসক্তি যত বেশি, মানে ইলেকট্রনকে সে নিজের দিকে যত বেশি অ্যাট্রাক্ট করতে পারবে, তার নিশ্চয়ই তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে পরমাণুর সংকরায়ন অবস্থা। এটা নিয়ে আমরা ফোর্থ ইউনিটে আলোচনা করব। আপাতত বলে রাখি, পরমাণু 3 রকম সংকরায়িত অবস্থায় মূলত থাকে। এছাড়াও আরও অনেক সংকরায়ন অবস্থা আছে, sp, sp2, sp3। এই সংকরায়ন অবস্থা দেখে বুঝতে হবে যে কোন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কত বেশি। তো এই বিষয়ে আমরা ফোর্থ ইউনিটে আলোচনা করব, সেজন্য আপাতত আলোচনাটা এখানে ছেড়ে যাচ্ছি। এরপর আমরা জেনে নেব পর্যায় ও শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়। প্রথমে আসি পর্যায় বরাবর। পর্যায় বরাবর যত বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায় তত দুটো কাজ হতে থাকে। প্রথমত পরমাণুর আকার ক্রমশ কমতে থাকে, দ্বিতীয়ত পরমাণু নিউক্লিয়াসের ধনাত্মক আধান ক্রমশ বাড়তে থাকে। তাহলে বাদিক থেকে ডান দিকে গেলে এই যে দুটো ঘটনা ঘটে, পরমাণুর আকার কমতে থাকে আর নিউক্লিয়াসের ধনাত্মক আধান বাড়তে থাকে, তাতে করে কি হয়, যে বন্ধনে আবদ্ধ আছে সেই বন্ধনের ইলেকট্রন জোড়কে পরমাণু নিজের দিকে বেশি পরিমাণে আকর্ষণ করতে পারে, তার মানে এক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়। সে কারণে বলা হয় পর্যায় সারণীতে যত বাদিক থেকে ডান দিকে যাওয়া যাবে মৌলদের তড়িৎ ঋণাত্মকতা তত বাড়তে থাকবে। এখানে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলিকে আমি দেখিয়েছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। নিয়ম মতো বাদিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে, তার মানে প্রথম যে মৌলটা আছে তার তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন হবে। আস্তে আস্তে তড়িৎ ঋণাত্মকতা বাড়তে বাড়তে নিয়নের আগে গিয়েই এই ফ্লোরিনেই কিন্তু তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা একটু আগেই বললাম বাদিক থেকে যত ডান দিকে যাব তড়িৎ ঋণাত্মকতা বাড়বে,
তার মানে হিসেব মতো নিয়নের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি নিয়ন একটি নিষ্ক্রিয় মৌল, সে অন্য কোনো ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা বিকর্ষণ কোনো রকম বলই অনুভব করে না, তাই নিয়নের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু এদের থেকে বেশি হবে না। তাহলে দ্বিতীয় পর্যায়ের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল যথাক্রমে লিথিয়াম এবং ফ্লুওরিন। এভাবে বাকি পর্যায়গুলোতেও হতে থাকবে। এই যে ফ্লুওরিন, মনে রাখতে হবে এটা সমগ্র পর্যায় সারণীর মধ্যে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, শুধু এই দ্বিতীয় পর্যায়েই নয়, সমগ্র পর্যায় সারণীর মধ্যে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে এই ফ্লুওরিন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতার পরিবর্তন। শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে মূলত তিনটি ঘটনা ঘটে, তার মধ্যে দুটি ঘটনা একই দিকের মানে কি বলবো একই রকম জিনিস প্রকাশ করে, একটি ঘটনা তার উল্টো। কি হয়, যত শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামা যাবে পরমাণুর আকার ক্রমশ বাড়তে থাকবে, কারণ একটা একটা করে কক্ষক সংখ্যা বাড়ছে। আর কি হবে, এই যে অন্তর্বর্তী কক্ষক সমূহ তাদের আবরণী ক্ষমতা বেড়ে যায়। আমরা পড়েছি আবরণী ক্ষমতা S > P > D > F। তো ওপর থেকে যত নিচের দিকে নামা যাবে ততই আবরণী ক্ষমতার পরিবর্তন হবে আর পরমাণুর আকার বৃদ্ধি পাবে। এই দুটো কারণে মূলত তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাওয়ার কথা। আবার আরেকটা উল্টো ঘটনা ঘটে। কি হয়, নিউক্লিয়াসের আধান ক্রমশ বাড়তে থাকে। নিউক্লিয়াসের আধান বেড়ে গেলে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাওয়ার কথা। তাহলে এখানে দুটো বিপরীতধর্মী ঘটনা ঘটছে। একটা ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা কমে যাওয়ার কথা, আর একটা ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাওয়ার কথা। এখন এই দুই প্রকার কারণের মিলিত প্রভাব এই এক প্রকার কারণকে সবসময় অতিক্রম করে যায়, মানে এই তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাওয়ার প্রবণতাটাই অ্যাকচুয়ালি বেড়ে যায়। তাই বলা হয় শ্রেণী বরাবর যত ওপর থেকে নিচের দিকে নামা যায় তড়িৎ ঋণাত্মকতা তত আলটিমেটলি হ্রাস পায়। আমরা এখানে সপ্তম শ্রেণী বা দীর্ঘ পর্যায় সারণীর 17 শ্রেণীর মৌলগুলোকে লিখেছি। হ্যালোজেন মৌল ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওপর থেকে যত নিচের দিকে নামা যাবে তত এদের তড়িৎ ঋণাত্মকতা আস্তে আস্তে কমতে থাকবে। এখানে একটা ছোট্ট কথা মনে করিয়ে রাখি, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার কিন্তু কোনো একক নেই। কোনো একক দিয়ে তড়িৎ ঋণাত্মকতা মাপা হয় না, বিভিন্ন স্কেলে মাপা হয়, যেমন একটা পাউলিং স্কেল, মুলিকান স্কেল, ঠিক আছে। তাই বলা হয় এমন একটি পর্যায়গত ধর্ম যেটা এককবিহীন, সেটি হচ্ছে পাউলিং স্কেল, ঠিক আছে। সেটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, যেটাকে আমরা সবসময় পাউলিং স্কেল বা মুলিকান স্কেল এই সমস্ত স্কেল দিয়ে মাপি, কিন্তু এর কোনো একক হয় না। এবার এখান থেকে দুটো কথা জেনে রাখি, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার সাথে ধাতব ধর্ম বা অধাতব ধর্মর কি সম্পর্ক। তড়িৎ ঋণাত্মকতার সাথে ধাতব ধর্মর ব্যস্তানুপাতিক সম্পর্ক আর অধাতব ধর্মর সমানুপাতিক সম্পর্ক। মানে পর্যায় সারণীর বাদিক থেকে ডান দিকে গেলে যেমন তড়িৎ ঋণাত্মকতা আস্তে আস্তে বাড়ে, তেমন ধাতব ধর্ম কিন্তু তার উল্টো হয়, কমতে থাকে। আবার তড়িৎ ঋণাত্মকতা যখন বাড়ে সেক্ষেত্রে অধাতব ধর্ম কিন্তু বাড়ে। তাই বলা হয় এরা ব্যস্তানুপাতিক সম্পর্ক আর এরা দুজন সমানুপাতিক সম্পর্ক। আরও একটা কথা বলে রাখি, তড়িৎ ঋণাত্মকতার সাথে রাসায়নিক সক্রিয়তার একটা সমানুপাতিক সম্পর্ক আছে। যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি সে তত রাসায়নিকভাবে সক্রিয় হয়। একটু আগেই বলেছি পর্যায় সারণীর সমস্ত মৌলদের মধ্যে ফ্লুওরিন সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, সেজন্যে ফ্লুরিন হচ্ছে সর্বাধিক সক্রিয়। যদি বলা হয় হ্যালোজেনদের মধ্যে সর্বাধিক সক্রিয় কোনটি, সেটিও ফ্লুওরিন, কারণ ফ্লুরিনেরই তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এবার দেখে নিই দুটো একই রকম প্রায় কথা, একটি হচ্ছে ইলেকট্রন আসক্তি আর একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই দুটো শব্দের ভিতরে কি আসলে পার্থক্য? ইলেকট্রন আসক্তিটা আরেকবার একটু বলে রাখি। ইলেকট্রন আসক্তি হচ্ছে কোনো একটা পরমাণুর বিচ্ছিন্ন পরমাণু হতে হবে, তার বাইরের কক্ষে বাইরের কোনো জায়গা থেকে একটা ইলেকট্রনকে এনে প্রবেশ করাতে হবে, কক্ষের মধ্যে ইলেকট্রনটা প্রবেশ করবে, অন্য কোনো পরমাণুর ইলেকট্রন বাইরের কক্ষে এসে প্রবেশ করবে। এই যে ঘটনাটা সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর তড়িৎ ঋণাত্মকতার সময় ও বিচ্ছিন্ন পরমাণু নয়, একটা যৌগে অবস্থান করবে দুটো মৌল সমযোজী বন্ধন দ্বারা, সেই বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজে গ্রহণ করে নেবে না, নিজের দিকে একটু টেনে নেবে, ঠিক আছে, আকর্ষণ করবে। তাহলে আমরা প্রথমে দুদিকে দুটো সংজ্ঞা বলে দেব। সেকেন্ড যেটা বলবো, এটা একটা বিচ্ছিন্ন পরমাণু ধর্ম, একা একা থাকলেই বেটার, বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করতে সুবিধা।
এটা কিন্তু কখনোই বিচ্ছিন্ন পরমাণু ধর্ম হবে না, সবসময় এটা বন্ধন লাগবে, একটা সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু হতে হবে। ইলেকট্রন আসক্তির বিভিন্ন একক আছে, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, কিলো ক্যালোরি পার মোল, কিলোজুল পার মোল, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার কিন্তু কোনো একক নেই। লাস্ট যে পার্থক্যটা বলবো সেটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কিন্তু নির্দিষ্ট, একদম ফিক্সড, সেটা যেখানেই নিয়ে যাই যেভাবেই করি ইলেকট্রন আসক্তি কিন্তু পরিবর্তিত হবে না। কিন্তু এই তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু ফিক্সড নয়। তড়িৎ ঋণাত্মকতার মান একই পরমাণু তার জারণ অবস্থা যদি পরিবর্তিত হয়ে যায় তার তড়িৎ ঋণাত্মকতাও পরিবর্তিত হবে, তার সংকরায়ন অবস্থা যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে তার তড়িৎ ঋণাত্মকতাও পরিবর্তিত হবে। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে নির্দিষ্ট নয়, এটা পরমাণুর জারণ অবস্থা বা সংকরায়ন অবস্থার উপরে নির্ভর করে। এরপরে আরেকটা ছোট্ট টপিক একটু জেনে নিই, সেটা হচ্ছে কর্ণ সম্পর্ক বলতে কি বোঝা যায়। কর্ণ মানে ডায়াগোনাল, কোনাকুনি। এটা পর্যায় সারণীর প্রতিনিধি মৌলদের মধ্যে দেখা যায়, সব মৌলদের না, কয়েক জোড়া মৌলের মধ্যে দেখা যায়। কি হয়, কোনাকুনি অবস্থানকারী যে কোনো একটা পর্যায়ের মৌল আর তার পরের পর্যায়ের পরের শ্রেণীর মৌল, দ্বিতীয় পর্যায়ের প্রথম শ্রেণীর সাথে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় শ্রেণীর মৌল, দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় শ্রেণীর সাথে তৃতীয় পর্যায়ের তৃতীয় শ্রেণীর মৌল। ঠিক আছে, এই যে কোনাকুনি ভাবে এই যে মৌলগুলো তাদের ভিতরে রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখা যায়। যদি একটা বর্গক্ষেত্র কল্পনা করা যায়, সেই বর্গক্ষেত্রের কোনাকুনি কর্ণ বরাবর এই মৌলগুলো অবস্থান করে, যে তাই জন্য এই ধর্মটাকে বলা হচ্ছে, এই যে সম্পর্কটাকে বলা হচ্ছে কর্ণ সম্পর্ক। তাহলে সদৃশ মৌলগুলি একটা কল্পিত চতুর্ভুজের কর্ণ বরাবর অবস্থান করে বলে প্রতিনিধি মৌলদের এই বিশেষ জোড় মৌলগুলোকে পরস্পরের মধ্যে কর্ণ সম্পর্কে আছে এমনটাই বলা হয়। তাহলে লিথিয়ামের সঙ্গে কর্ণ সম্পর্কে থাকা মৌল ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম, বোরনের সঙ্গে সিলিকন। এই মৌলগুলো কিন্তু ফিক্সড, এদের কোনো পরিবর্তন হবে না। এবার প্রশ্ন হলো, এরকম কর্ণ সম্পর্ক তৈরি হয় কেন? কেন হঠাৎ করে কর্ণ সম্পর্ক দেখা গেল পর্যায় সারণীতে? কারণ বিভিন্ন পর্যাবৃত্ত ধর্ম যেমন আয়নন বিভব, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এইগুলো পর্যায়গতভাবে যে অভিমুখে পরিবর্তিত হয় শ্রেণীগতভাবে ঠিক তার বিপরীত অভিমুখে পরিবর্তিত হয়। মানে কোনো একটা ধর্ম পর্যায় বরাবর যদি বাড়ে শ্রেণী বরাবর কমে, বা পর্যায় বরাবর যদি কমে শ্রেণী বরাবর বাড়ে। অর্থাৎ এদিকে যে হারে পরিবর্তিত হয় এদিকে ঠিক তার বিপরীত হারে পরিবর্তিত হয়। একটা উদাহরণ দিয়ে বললে ভালো বোঝা যাবে। আমি এখানে তড়িৎ ঋণাত্মকতার মান হিসাবে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে লিখেছি। দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌলের 1, তারপর এটা 1.5, 2, 2.5, এভাবে 0.5 করে করে বাড়ছে। আমরা জানি বাদিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আবার উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কমে। তাহলে 1 থেকে মানটা কমে হলো 0.9। আবার এদিক থেকে ডান দিকে যখন যাবে তখন মান বাড়তে থাকবে, 0.9 থেকে হলো 1.2, 1.2 থেকে হলো 1.5, 1.5 থেকে হলো 1.8। একই হারে বাড়বে না, কিন্তু বাদিক থেকে ডান দিকে গেলে বাড়বে, ওপর থেকে নিচে গেলে কমবে। এখানে 0.5 করে করে বেড়েছে, এখানে 0.3 করে করে বাড়ছে। আলটিমেটলি যা দেখা যাচ্ছে, একটা ধর্ম এখান থেকে বাড়ছে বাড়ছে বাড়ছে, এখান থেকে কমে গিয়ে আবার বেড়ে গেল। তাতে করে যা দেখা গেল এই মান দুটো প্রায় কাছাকাছি। একইভাবে এখানে যা মান ছিল তার তুলনায় কমে গেল, কমে গিয়ে আবার বেড়ে গেল। তার মানে এই মান দুটো একদম পরিষ্কার দেখো, এখানে 1.5, 1.5 সেম চলে এসছে, আবার বেড়ে গেল। এখান থেকে এটা কমে গিয়ে আবার বেড়ে গেছিল, আবার এখান থেকে কমে গিয়ে আবার বেড়ে গেল। আলটিমেটলি দেখা যাচ্ছে কোনাকুনি যে মৌলগুলো আছে তাদের যে কোনো পর্যায়বৃত্ত ধর্মের মান প্রায়, পুরো কাছাকাছি বলতে পারবো না, প্রায় কাছাকাছি এসে যাচ্ছে। যেহেতু এই পর্যায়বৃত্ত ধর্মের মানগুলো প্রায় কাছাকাছি এসে যাচ্ছে, সেই জন্য এদের রাসায়নিক ধর্মও কিন্তু সাদৃশ্যযুক্ত হয়ে পড়ছে, একই রকম হয়ে পড়ছে। তবে অবশ্যই এদের যোজ্যতা কিন্তু এক নয়, সবার যোজ্যতা ভিন্ন, আলাদা আলাদা। ঠিক আছে। আর লাস্ট যে প্রশ্নটা এই ভিডিওতে আমরা জানবো সেটা হচ্ছে, দীর্ঘ পর্যায় সারণী থেকে এই কর্ণ সম্পর্ক দেখা যায়? না,
দীর্ঘ পর্যায় সারণীতে কিন্তু এই কর্ণ সম্পর্ক দেখা যায় না। তার মূল কারণ হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীতে ডি আর এফ বলে দুটো নতুন ব্লকের আবির্ভাব হয়েছে, যেটা নর্মাল পর্যায় সারণীতে ছিল না। এই আবির্ভূত হওয়ায় কি সমস্যা হলো? এই আবির্ভূত হওয়ায় দেখা গেছে কিছু কিছু ধর্মের গ্রুপগত প্রবণতা প্রতিনিধি মৌলের বিপরীত হচ্ছে, কিন্তু পর্যায়গত প্রবণতা প্রতিনিধি মৌলের অনুরূপ হচ্ছে। মানে কিছু কিছু মৌল দেখা যাচ্ছে এই দিকে নিয়ম মেনে কমেছে বা বেড়েছে, বাট এই দিকে নিয়ম মানতে পারেনি, কারণ মাঝখানে অন্য মৌল এসে হাজির হয়ে গেছে। তাই বলা হয় দীর্ঘ পর্যায় সারণীতে কিন্তু কখনোই কর্ণ সম্পর্ক দেখা যায় না। ঠিক আছে, এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। তোমাদের অ্যাকচুয়ালি ভিডিওগুলো কেমন লাগছে যদি আমাকে লাইক বা কোনো রকম কমেন্ট করে জানাও, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে।